আসসালামু আলাইকুম। আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে বেশ কয়েকটি জিনিস শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখেন, গতদিনে যেই টক দইটা আমি ঘরে পেতেছিলাম, সেই টক দইটাই কতটা পারফেক্ট হয়েছে। এর আগে কখনো আমার টক দই পারফেক্ট হয়নি, তবে এইবারে খুবই পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া করি আল্লাহ তাআলার কাছে। তো যাই হোক, এইদিকে আমি হচ্ছে একটা শরবত মিক্সচার ভিজিয়ে রেখেছিলাম, আর সেখানেই কিছুটা টক দই নিচ্ছি। আসলে ভেবেছিলাম যে ওটস দিয়ে খাবো, যেহেতু ঘরে কোনো ফল নেই মিষ্টি জাতীয়, যার জন্য শুধুমাত্র টক দই আর এটা দিয়েই হচ্ছে খেয়ে নিচ্ছি। আর কিছু রুটি করেছিলাম, তো ভাবলাম রুটিটা হচ্ছে রেডি করি, একটা ডিম পোস্ট করে বাবুকে খাবারটা খাইয়ে দিই, তারপরে হচ্ছে বাদবাকি কাজগুলো করে নেব। আর আজকে কাজ করতে করতে আপনাদের সাথে জীবনের কঠিন বাস্তব সত্য শেয়ার করব। কথাগুলো মন দিয়ে শুনবেন, আপনাদেরও আমার মতো করে বুকটা ফেটে যাবে, তবে কিচ্ছু করার থাকবে না। আমার প্রথম সংসার ভাঙার মূল কারণ ছিল আমার বাচ্চা না হওয়া। তো আমার সংসার বেশ ভালোই চলছিল, আর প্রায় 3-4 বছর পরে আমরা একটা গুড নিউজ পাই যে আমি মা হতে চলেছি। তো এটা শুনে আমার হাজব্যান্ড সবাই বেশ খুশি হয়, তবে আমার শাশুড়ি, যেহেতু আমরা প্রেম করে বিয়ে করেছিলাম, সেহেতু আমার শাশুড়ির হচ্ছে আমাকে পছন্দ ছিল না। তো না থাকার কারণে উনি অনেক সময় আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো। আর এইদিকে দেখা যাচ্ছে যে অনেক দিন পর বাচ্চা হওয়ার কারণে আমার হাজব্যান্ড আসলে আমাকে বাপের বাড়িতেও যেতে দেয়নি। উনি চাইতো যে আমি ওনার সাথেই থাকি। তো ওনার বাসায় থাকাকালীন আমাকে তো শ্বশুরবাড়ির যত কাজকর্ম আছে এগুলো তো করা লাগতো, করতে হতো, তো আমি করতামও। তবে কোনো একটা দিন যে কোনো কারণে, আসলে পারিবারিক ব্যাপার সম্পর্কে এতটা বলা ঠিক না, তো কোনো একটা দিন ওনার সাথে আমার কিছু কথা কাটাকাটি হলে উনি আমাকে জোরে সোরে একটা ধাক্কা মারে। আর যেহেতু আমি প্রেগনেন্ট অবস্থায় ছিলাম, আসলে ধাক্কা মারার কারণে আমি ঝোঁকটা সামলাতে না পেরে আমি পড়ে যাই। আর এই পড়ে যাওয়ার ফলে আমার হচ্ছে ব্লিডিং শুরু হয়। এরপরে ডাক্তারের কাছে যখন যাই, তখন আসলে ডাক্তার দেখে টেস্ট করে কিছু ওষুধপত্র দেয়। তবে আমার বাচ্চাটা যখন হয়, বাচ্চা হয়েছিল ঠিকই, তবে বাচ্চাটা হয়েছিল মৃত। তো আসলে কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। মা হলাম, 10 মাস পেটে রাখলাম, তবে মা ডাক শুনতে পারলাম না। আর সবথেকে বড় শকিং বিষয়টা ছিল যে আমার ডাক্তার বলে দিয়েছিল, যেহেতু ওভারিতে অনেক বেশি প্রেশার পড়ে গিয়েছে, আমি আর মা হতে পারবো না। তো এটা শোনার পর থেকে আসলে আমার শ্বশুরবাড়ির লোকজন আমার সাথে আরও খারাপ ব্যবহার করত। আর কিছু সময় পর থেকে হাজব্যান্ডেরও আসলে ব্যবহার কিছুটা চেঞ্জ হতে লাগলো। তারপরও সে কখনো আমাকে ছাড়তে চায়নি। তবে আমার শাশুড়ি ননদের বোঝানোর ফলে সে আবারও বিয়ে করলো। আর আমি মোটামুটি ছিলাম, ভালোই ছিলাম। আর এটা নিয়ে আসলে খুব বেশি কথা কাটাকাটি, অশান্তি চলতো। তো শাশুড়ি একবার আমার সামনে বিবাহের কথাও বলেছিল, তবে আমি তখন তাদেরকে বলেই দিয়েছিলাম যে আজকে আমার এই অবস্থার জন্য কিন্তু আপনার মা দায়ী, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। এবং সে আমাকে গভীরভাবে আশ্বাস দিয়েছিল যে না, আমি কখনোই তোমাকে ঠকাবো না, বা তোমার সাথে আমি এমন কিছুই করব না। তবে আমি আসলে তাকে বিশ্বাসও করেছিলাম, কিন্তু এটা তো পুরুষ মানুষের জাত, এরা কখনোই এক নারীতে সন্তুষ্ট না, এবং এরা কথা রাখতেও জানে না। তো আমার স্বামী 2-3 বছর আরও যাওয়ার পরে, 7 বছর সংসার করার পরে হঠাৎ একদিন বিকাল হতে হতে সে বিয়ে করে নিয়ে চলে আসলো আবারও। তো সে আসলে প্রথমে রাজি ছিল না, তবে আমার শাশুড়ি ননদের কথায় সে রাজি হলো আর বিয়েও করে নিয়ে আসলো, যেটা দেখে আমি আসলে সহ্য করতে পারছিলাম না। রাতে যখন তারা ফুলশয্যার খাটে, তখন আমি আমার সেই ছোট্ট ঘরটাতে বসে, যেখানে 7টা বছর তার সাথে আমি কাটিয়েছি, এত কষ্ট হচ্ছিল, আমি চিৎকারও দিতে পারছিলাম না, যেটা সহ্য করার মতো না। দম ফেটে যাচ্ছিল, বুকটা ফেটে যাচ্ছিল, যে কষ্ট সহ্য করার মতো না। আল্লাহ যেন কোনো বোনকে এই কষ্টটা না দেন।
এরপরে কখন যে ঘুমিয়ে গিয়েছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে দেখলাম তারা গোসল-টোসল করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসেছে। আর মাত্র একদিনের ব্যবধানেই আমার স্বামী কত সুন্দর ওই মহিলার সাথে হেসে, হেসে কথা বলছে। তো তার প্রায় ২-৩ মাস পরেই ওই মহিলার বাচ্চা হবে। তাতে তো সবাই আরও মহা খুশি। আর সেও কান্নাকাটি শুরু করলো আমি যেন না থাকি। তো আমার স্বামী আমাকেই ডিভোর্সটা দিল। আমি শুধুমাত্র মানে অনেক কান্নাকাটি করেছি, এর মধ্যে অনেক কাহিনীও হয়েছে। তবে শেষবারের মতো আমার যেই সংসারটা আমি আমার নিজের হাতে সাজিয়েছি, গুছিয়েছি, শুধুমাত্র শেষবারের মতো একবার সেই সংসারটার দিকে তাকিয়ে বের হয়ে চলে আসলাম। তো এভাবে করেই আমি চলে আসলাম। আর এতক্ষণ ধরে আপনাদেরকে আমি যে মানে কাহিনীটা বললাম, এটা কিন্তু একদমই মিথ্যে কাহিনী না, এটা একদমই সত্য একটা কাহিনী। এটা ঘটেছে আমাদের এক ইউটিউবার আপুর পরিবারের সাথে। তিনি এই কথাটা বলেছিলেন। তো আমার মনে খুব ধরেছিল, যার জন্য আপনাদের সাথে শেয়ার করা। পরবর্তীতে নাকি ওই যে মহিলা, ওনার নাকি যেই ২য় বিয়ে করেছিল, ওখানে নাকি উনি অনেক সুখী হয়েছে এবং সেখানে উনি কনসিভ করেছে, বাচ্চা হয়েছে। আর এখানে যে মহিলা, এই মহিলার পরপর ৩টা মেয়ে হয়েছে। এখন নাকি আবার একটা ছেলের চেষ্টা করছে। এই মহিলা মানে এমন ডেঞ্জারাস, আজকে নাকি এই মহিলার স্বামী বুঝতে পারছে যে সে জীবনে কি হারিয়েছে। আর ওই যে আপুটা, ওনার শাশুড়ি, উনি তো ওনার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করেছে, অনেক কিছু করেছে। তবে ওই আপু কখনো প্রতিবাদ করেনি। তবে এই মহিলা নাকি একদমই ছাড় দেয় না, একেবারে মানে যা তা কলে পিষে মারে। তো এখন তারা সবাই পস্তাচ্ছে যে জীবনে কি করলাম। তো যাই হোক, আসলে কারোর সাথে এতটাও খারাপ ব্যবহার বা কাউকে এতটাও কষ্ট দেওয়া ঠিক না, যেটা আসলে মানে ফিরে আবার তোমার কাছেই আসবে। প্রকৃতি রব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। তো উনি নাকি খুবই ভালো একজন মহিলা ছিল, ইউটিউবার আপুটা বলেছেন। আর সবচেয়ে বড় কথা যে ওনার ওইখানে এত বেশি কমেন্ট পড়েছে, যেটা দেখে আসলে চোখের পানি ধরে রাখা যায় না। এই কষ্ট সহ্য করার মতো না, এটা এমন কষ্ট, এটা আসলেই সহ্য করার মতো না। তো কোনো মা বোনের কপালে যেন আল্লাহ তাআলা এই কষ্ট না লেখেন। জানেন, আমাদের ৩ বোনের কিন্তু ছেলে নেই, আমাদের ছেলে হয় না, শুধু মেয়ে। তো অনেকেই বলে আমাদের হাজব্যান্ডদের যে আবার বিয়ে করতে, আবার বিয়ে কর। তো এই বিষয়ে পরে কোনো একদিন জানাবো আপনাদেরকে।